একটা মানুষ আত্মহতি দিয়েছে, মারা গেছে, শেষ মুহূর্ত যে তাকে 5টা মিনিট 300 সেকেন্ড যে তাকে দেখতে দিয়েছে, এটাও একটা অমানবিক। সুবর্ণা স্বর্ণালী নিজে তার সন্তানকে পানিতে চুবিয়ে মেরেছে, সে তার নিজে আত্মহত্যা করেছে। একটা স্বাধীন সার্বভৌম দেশে এটা কখনোই আমাদের কাছে কাম্য নয়। সাদ্দাম সো-কল্ড নিষিদ্ধ একটা পার্টি, যেটা ছাত্রলীগ, আগে কোনো এক সময় বলিষ্ঠ পার্টি, নেতৃত্ব দানকারী পার্টি, এখন নিষিদ্ধ পার্টি, সেটার নেতা ছিলেন। গোপালগঞ্জ থেকে উনি অ্যারেস্ট হয়েছিলেন, জেলে ছিলেন। তার যে জেলে আবদ্ধ থাকার কারণে তার উপর যে পারিবারিক নিষ্ঠুর আচরণ, তার করল গ্রাসে তার যে স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী 22 বছর বয়স, তার একটা পুত্র সন্তান ছিল, নাম 9 মাস মাত্র বয়স, এখনও তার মুখে কথা বলার বাবা ডাক শোনার কোনো যোগ্যতা বয়স তার হয়নি। তো ফ্রাস্ট্রেশনের কারণে এই কানিজ সুবর্ণা স্বর্ণালী নিজে তার সন্তানকে পানিতে চুবিয়ে মেরেছে, সে তার নিজে আত্মহত্যা করেছে। একটা স্বাধীন সার্বভৌম দেশে এটা কখনোই আমাদের কাছে কাম্য নয়। দিস ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট, সুস্থভাবে বেঁচে থাকা, জন্ম, তারপর স্থান, কাল, পাত্র, বেঁচে থাকা, সব কিছু মিলিয়ে। এই কনস্টিটিউশনাল রাইট থেকে বঞ্চিত। তারপর যে ঘটনাটা ঘটেছে, এটা আমার দৃষ্টিতে একটা বিচারহীনতার সংস্কৃতি। আগে কি হয়েছে সেটা পরের কথা। প্রতিদিন চলমান ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন। কোর্ট বা আদালত প্রাঙ্গণ নির্দিষ্ট কোনো ছুটি নাই। যে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ডিসি যে বাগেরহাট কথাটা বলেছেন, উনি শুধুমাত্র একজন ডেপুটি সেক্রেটারি বা জেলা প্রশাসক নয়, উনি একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অলসো। হি নোজ অল রুলস অ্যান্ড রেগুলেশন। একটা পরিবারের বাচ্চাকে 2 জন এমনি করে আত্মহতি দিয়েছে, তার হাজব্যান্ড, তার বাবা একটা জেলে বদ্ধি আছে, তার সঙ্গে কেমন করে তার দেখা করতে হবে, ওই তার মামা, মেয়েটার মামা, ভিকটিমের মামা আইন সম্বন্ধে হয়তো বিজ্ঞ না হতে পারেন, বাট এই যে আমার জেলা প্রশাসক মহোদয়, উনি এ ব্যাপারে সম্পূর্ণ বিজ্ঞ মানুষ যদি অজ্ঞ কোনো কাজ করে, এইটা কারো প্রত্যাশা না, কারো নিকটই প্রত্যাশা না। ইট স্পিক্স যে আমরা যে এত বড় পরিবর্তনের মাঝে নতুন প্রত্যাশা, সামনে ইলেকশন, নির্বাচন, সব কিছুর দিকে আমরা এগিয়ে যাওয়ার চিন্তা করছি, তার একটা হোঁচট স্বরূপ আমরা একটা ধরতে পারি। এর দায়ভার সরকার কখনো এড়াতে পারে না। এর দায়ভার পক্ষে বিপক্ষে যেই বলুক, একটা মানুষ আত্মহতি দিয়েছে, মারা গেছে, শেষ মুহূর্ত যে তাকে 5টা মিনিট 300 সেকেন্ড যে তাকে দেখতে দিয়েছে, এটাও একটা অমানবিক। আচ্ছা, জি আপনি বলবেন এই বিষয়টা যদি আরেকটু পরিষ্কারভাবে বলেন। অনেকেই আসলে আমাদের আইনি প্রক্রিয়াগুলো অনেকেই মনে করেন যে খুব জটিল, বা অনেক ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হতেই হয়, যে কারণে সবাই বলে থাকেন। বিষয়টা আসলে কতটা জটিল, মানুষ যেটি জানতে চায় যে এটি আরেকটু সহজভাবে সমাধান করা যেত কিনা। দেখুন, আমার ডান পাশে বসে আছেন একজন বিজ্ঞ ডক্টর, উনি স্পেশালিস্ট। ট্রিটমেন্ট কেমন করে করতে হয় হি নোজ, দ্যাটস ওয়াই হি ইজ ডক্টর। আমি মিলিটারি পারসন, লাস্ট 30 ইয়ার্স আই হ্যাভ সার্ভড বাংলাদেশ আর্মি। সো মিলিটারি বা রুলস রেগুলেশন, ল এনফোর্সিং এজেন্সি তারা কেমন কী করে সেটা আমরা জানি। এই আইন দেশের 3টা মেন স্তম্ভ, একটা হচ্ছে এক্সিকিউটিভ, আর একটা লেজিসলেটিভ, আর একটা জুডিশিয়ারি। তো এই জুডিশিয়ারি মেন হচ্ছে আইন যারা প্রয়োগ করে থাকেন, যেখানে এটার জন্য বিশাল একটা বাহিনী আছে। বাংলাদেশের সমগ্র আইন প্রণয়নকারী সংস্থা এটার কাউন্টার দেন, এবং আইন যারা ডিল করেন, দ্যাট ইজ লয়ার, অ্যাডভোকেট। তো এটা যারা জানে না তাদের কাছে নতুন হতে পারে, কিন্তু বিজ্ঞ
আইনজীবী যারা আছেন, ব্যারিস্টার যারা আছেন, তারা তো এ ব্যাপারে জানেন। আমার যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যে গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রশাসক, ওনারা এই ধরনের যদি ভুল করে, এর আগেও যারা ভুল করেছে, যে দল যে মত, এটা নিয়ে আমার কোনো কথা না। একটা লোক মারা যাওয়ার পরে, যেমন আমি জানি যে আগে দেলার হোসেন সাহেবের এক রিলেটিভ মারা গিয়েছিলেন, উনি প্যারোলে এসছেন, ওনার তো অনেক বড় নেতা। আর এইটা সাদ্দাম, ছাত্র লীগের নেতা ভিতরে আছে, এটা আজকে টোটালি নিষিদ্ধ সংগঠন। বাট সে তো বাবা, সে তো হাজবেন্ড। দেলার হোসেন সাঈদী তো বাবা ছিলেন, তার তো একটা সন্তান ছিল, তাকে যেমন করে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এখানে এইটার জন্য দায়ীকে তদন্ত করে তাদের কাছে আইনের কাঠগড়ায় আনতে হবে, ধন্যবাদ। আদারওয়াইজ বিচারহীন সংস্কৃতির জন্য আমরা পদে পদে লাঞ্ছিত হব।